আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরও 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। বাংলাদেশের চেয়ে 354 রানে পিছিয়ে জিম্বাবুয়ে, অপরাজিত সেঞ্চুরি মাহমুদুল্লাহ তাসকিনের ক্যারিয়ার সেরা স্কোর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছেন ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত 11,651 আর মারা গেছেন 199 জন। শনাক্তের হার 31.62% এবং মৃত্যু হার 1.60। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে 65 জন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে সেটা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানই স্পষ্ট। একদিন মৃত্যুর রেকর্ড হচ্ছে পরদিন শনাক্তের। মানুষের শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্তের ঊর্ধ্বগতিও যেন লাগামহীন। এই যেমন গেল 28শে জুনের পর 8 দিন 8,000-এর উপরে এবং গত 3 দিন 10,000-এর উপরে শনাক্ত। গেল 24 ঘন্টায় শনাক্ত 11,162 জন। 600-র অধিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 36,850 জনের। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে 31.62%। আবার গেল 28শে জুন মারা গিয়েছিল 104 জন। এরপর টানা 9 দিন এই সংখ্যা শতকের উপরেই থেকেছে। সর্বশেষ 7 জুলাই মারা গেলেন 201 জন। ঠিক একদিন পরেই মারা গেলেন 199। মৃত্যুর হার 1.60। এর 145 জনেই হাসপাতালে মারা গেছেন। পরিসংখ্যানে 60 ব্যক্তির মৃত্যুর হার বেশি, এই সংখ্যা 107। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 65 জন, খুলনা বিভাগে 55, চট্টগ্রাম বিভাগে 37, রাজশাহী বিভাগে 15 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,792 জনের। একদিনে সুস্থতার সংখ্যা 5,844। সুস্থতার হার কমে হয়েছে 86.57%। এ নিয়ে প্রায় 1.5 বছরে শনাক্তের সংখ্যা 9,89,219। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। করোনা উপসর্গে একদিনে খুলনায় 21, রাজশাহীতে 18, ময়মনসিংহ 17 ও কুষ্টিয়ায় 17 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 175 জন। একুশের প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মাসুম আলিসা। 24 ঘন্টায় খুলনার 4 হাসপাতালে মারা গেছে 21 জন। তাদের মধ্যে করোনায় 20 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে মারা গেছে 18 জন। আগের দিনের চেয়ে 4.65% বেড়ে শনাক্তের হার এখন 26.57%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 17 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও 17 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন করোনা পজিটিভ, 7 জন করোনা উপসর্গ ছিল। শনাক্তের হার প্রায় 21%। ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী 174 সহ শনাক্তের হার 45.18%। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 11 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে 414 জন। আক্রান্তের হার 51.85%। যশোরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 11 জন। চুয়াডাঙ্গায় মারা গেছে 11 জন। আক্রান্ত 37.09%। টাঙ্গাইলে করোনা উপসর্গে আরও 11 জনের মৃত্যু। সাতক্ষীরায় করোনা উপসর্গে মারা গেছে 10 জন। চট্টগ্রামে করোনায় 9 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার 33.80%। ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 144। নাটোর সদর হাসপাতালে উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 44.83%।
শেরপুরে করোনায় মারা গেছে 2 জন, শনাক্তের হার 40.50। মোংলায় এক স্বাস্থ্যকর্মী সহ মারা গেছে 2 জন, নারায়ণগঞ্জে মারা গেছে 1 জন। বগুড়ায় 4 জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁয়ে মারা গেছে আরও 2 জন, দিনাজপুরে 1, নীলফামারীতে 1, লালমনিরহাটে 3, জয়পুরহাটে মারা গেছে 2 জন। হিলিতে নতুন আক্রান্ত 14। গাজীপুরে নতুন করে আক্রান্ত 220 জন, সংক্রমণের হার 27.19%। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শূন্য থেকে শুরু করোনা চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা এখন 16,000-এর উপরে, আইসিইউ বেড প্রায় 1200। কমপক্ষে 100 হাসপাতালে নিশ্চিত করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন। 6 শতাধিক ল্যাবে চলছে করোনার পরীক্ষা। এসব অগ্রগতি গত 15 মাসের। এদিকে সাময়িক ছেদ পড়লেও বিভিন্ন উৎস থেকে মিলছে টিকা। 21-এর সঙ্গে আলাপে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুনের মধ্যে কোভ্যাক্সের আওতায় আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি ডোজ টিকা। স্মৃতিমণ্ডল জানাচ্ছেন বাকিটা। করোনা সংক্রমণের 15 মাস পরে সর্বোচ্চ শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। মাঝে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল, কিন্তু ভাইরাসটির ডেল্টা ভেরিয়েন্ট এবার ভয় ধরানো পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন করে চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য বিভাগ। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন ভাইরাসটির বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে সুফলও মিলে। প্রতিরোধের দিকে যেতে হবে, প্রিভেন্টিভ মেজারকে স্ট্রং করতে হবে, যাতে কিনা লোকে সংক্রামিত না হয়। সংক্রামিত না হলে পরে রোগী বাড়বে না, রোগী না বাড়লে মৃত্যুর হার কমে যাবে। গ্র্যাজুয়ালি করোনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তবে প্রয়োজনীয় পরীক্ষাগার, দরকারি সুরক্ষা সামগ্রী ও অবকাঠামোগত যথেষ্ট প্রস্তুতি ছিল না তখন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। মাত্র একটি দিয়ে শুরু হলেও সময়ের ব্যবধানে এখন ল্যাবের সংখ্যা 6 শতাধিক। দৈনিক নমুনা পরীক্ষা 35,000 ছাড়িয়েছে। যারা দরিদ্র ব্যক্তি তাদের জন্য এই টেস্ট করাটা বিনামূল্যে হবে। আমাদের নির্দেশনা যদি কিনা কেউ লঙ্ঘন করে, তাহলে পরে তো আমরা ব্যবস্থা নিবই, যে আইনি ব্যবস্থা আছে। এদিকে উন্নতি হয়েছে চিকিৎসা অবকাঠামো ব্যবস্থাপনাতেও। করোনা চিকিৎসায় গড়ে ওঠে বিশেষ হাসপাতাল। অনেক হাসপাতালে বড় আকারে চালু হয়েছে করোনা ইউনিট। এসব হাসপাতালে বর্তমানে 16,000-এর বেশি শয্যা নিশ্চিত করা হয়েছে, আর আইসিইউ বেডের সংখ্যা এখন 1200-র কাছাকাছি। প্রত্যেকটি জেলায় বা ডিভিশনের জেলায় একটি করে আলাদা হাসপাতাল, টেম্পোরারি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি, এবং ঢাকায়ও আমরা 2টি হাসপাতাল ব্যবস্থা করার জন্য নির্দেশনা আমরা দিয়েছি। সেটা এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শুরুর দিকে বেশিরভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল না। সংকট ছিল সিলিন্ডার, কনসেন্ট্রেটর ও হাই ফ্লো নেজাল ক্যানোলার। কিন্তু এখন সারা দেশের 100টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা নিশ্চিত করা হয়েছে। বেড়েছে অক্সিজেন প্রয়োগের অন্যান্য ব্যবস্থাপনাও। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক 80% মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ রয়েছে সরকারের। বিভিন্ন উৎস থেকে আসছে টিকা। দেশেও উৎপাদনের চিন্তা করছে সরকার। আমাদেরকে জনসন অ্যান্ড জনসন অফার করেছে। আমরা সেখানে প্রায় 7 কোটি ভ্যাকসিন আমরা বুকিং দিয়েছি। তো 7 কোটি ভ্যাকসিন 7 কোটি লোককেই দেওয়া যাবে, কারণ ওই ভ্যাকসিন, একটা ভ্যাকসিনই একজনের জন্য যথেষ্ট। তো টোটাল আমাদের এবছর 10 কোটি ভ্যাকসিনের মোটামুটি কার্যক্রম হাতে আছে। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে তারা দিতে পারবে, সেই প্রতিশ্রুতি তারা দিয়েছে। এদিকে করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ সহ বিপুল সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে সরকার। তবু বিশেষজ্ঞরা বলছেন, যতই ব্যবস্থা নেওয়া হোক, মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি তাদেরকে অন্য টিকা দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকারের টিকা বিষয়ক ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেক। মিশ্র টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় তারা। আর মিশ্র টিকার গবেষণার জন্য প্রোটোকল পেপার জমা দিয়েছে IEDCR। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা পরিস্থিতি। শনাক্ত এবং মৃত্যুর রেখা প্রতিদিনই উপরের দিকে উঠছে। এপ্রিলে ডেল্টা ভেরিয়েন্ট শনাক্তের পর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে IEDCR।
জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল বলছে মে মাসে ৪৫% ও জুন মাসে ৭৮% নমুনায় শনাক্ত হয়েছে ডেল্টা ভেরিয়েন্ট। Waves break the DNA into small. প্রতিরোধে ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকায় ভ্যাকসিনেশন শুরু হয়। ভারতের সংকট শুরু হলে সেরাম থেকে টিকা আসা বন্ধ হয়। দ্বিতীয় ডোজের অপেক্ষায় ১৫,২৭,৪১৫ জন। এ অবস্থায় মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতি অর্থাৎ ২ ডোজ ২ ধরনের টিকা দেয়ার বিষয়টি ভাবার সময় এসেছে। অ্যাস্ট্রাজেনেকা এটাও ভেক্টরের মধ্যে যেটা জিনটা ঢুকে দেওয়া আছে সেটাও স্পাইক প্রোটিন তৈরি করবে। আপনার অন্য যেটা বিশেষ করে মডার্না এবং ফাইজার ওরাও কিন্তু যে আরএনএটা ওটাও কিন্তু স্পাইক প্রোটিনই তৈরি করবে। কাজে স্পাইক প্রোটিন হয়তো এদিক ওদিক হতে পারে, যার ফলে এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে মিশ্র টিকার বিষয়ে সতর্ক অবস্থানে টিকা বিষয়ক ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে কোনো রিকমেন্ডেশন দেয়নি দেওয়ার ব্যাপারে। আমাদের যেগুলো রেগুলেটরি অথরিটি আছে বিশ্বের বিখ্যাত, যেমন ধরেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন দেয়নি। তবে যদি এগুলো অথরিটি কেউ বলে দেয়া যাবে আমরা অবশ্যই দেব। মানুষের জীবনের বিষয়, সুতরাং আমরা হঠাৎ করে দুটো একটা এভিডেন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি না। টিকার মিশ্র ডোজ ব্যবহারে গবেষণার জন্য প্রোটোকল পেপার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছেন আইডিসিআর পরিচালক। আমরা যে প্রোটোকলটার সাথে জড়িত স্বাস্থ্য অধিদপ্তর এবং আমরা আইসিডিডিআরবি এবং এখানে অনেক প্রতিষ্ঠান অনেকগুলা প্রোটোকল জমা দিয়েছে, সুতরাং এটা একটা কম্পিটিটিভ প্রসেস এবং এই প্রসেসের মাধ্যমে যদি নির্বাচিত হয় আমাদের প্রোটোকলটা বিভিন্ন যাচাই বাছাইয়ের মাধ্যমে, তখন আমরা এই রিসার্চটা শুরু করতে পারবো এবং এটা সময় সাপেক্ষ। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়ার ৬ মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ নেওয়া যাবে, আর এই সময়ের মধ্যেই টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউন। মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও বাড়ছে মানুষের চলাচল। ব্যক্তিগত গাড়ি ও রিকশার অবাধ যাতায়াতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। মানিক শিকদারের রিপোর্ট। কঠোর লকডাউনের ৮ম দিন সকাল থেকে রাজধানী বিভিন্ন সড়কে যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি ও রিকশার ভিড়ে কারণ বাজার, সাত রাস্তা, আগারগাঁও, মহাখালী সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। চেকপোস্টে প্রতিটি গাড়ি থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। যারা অহেতুক বাইরে ঘোরাফেরার জন্য আসছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। ঘর থেকে বের হওয়া মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিচ্ছেন নানা অজুহাত। রিকশায় করে আমরা 3 জন যাচ্ছি, যেহেতু পিজি হাসপাতাল থেকে 60 ফিট পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। আমাদের কার্ডটা এখনো তৈরি হয়নি, বানাইতে দিছি, কারণ লকডাউনে এখনো বানাইতে পারিনি। বিজিবির সহযোগিতায় বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় অনেকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। আইনগতভাবে আমার অন্যায় হয়েছে, যে এখন থেকে আমি সতর্ক অবশ্যই হতে হবে। রাজধানী বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। অল্প কিছু সংখ্যক আমরা পাচ্ছি যারা ফলস আইডেন্টিটি অথবা ফলস পেপার নিয়ে বের হচ্ছেন, তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি। র্যাবের পক্ষ থেকেও চলছে বিশেষ অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 2-3 দিন আমাদের একটু কড়াকড়ি ছিল এবং লোকজন খুব কম বের হয়েছে। তো এরপরে যেটা ব্যাংক যেদিন থেকে খোলা হলো সেদিন থেকে লোকজনের উপস্থিতি একটু বেড়েছে। স্বভাবতই মানুষ জরুরি প্রয়োজনেই বের হচ্ছে। লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থান থাকার পরও সড়কে থামানো যাচ্ছে না জনস্রোত। আর এই পরিস্থিতি চলতে থাকলে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সারা দেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এই সভা হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকবে।
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী, মশক নিধনে কঠোর সিটি কর্পোরেশন। দেখছেন রাত 11টার 21 সংবাদ। মুজিব পর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে গৃহ নির্মাণের দায়িত্বে অবহেলা ও অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেক ক্ষেত্রে খাস ভূমিসহ তুলনামূলকভাবে নিচু স্থানে হওয়ায় স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও বিশাল কর্মযজ্ঞের হিসেবের কথা ক্ষুদ্র অংশ ত্রুটি দেখা দিলেও যারা এই ত্রুটির জন্য দায়ী এবং দায়িত্বে অবহেলা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের সমন্বয়ের দায়িত্ব সচিবদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেলার জনপ্রতিনিধিদের সাথে নিয়েই চলবে দায়িত্বপ্রাপ্তদের কাজ। দুপুরে সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম জেলা সমন্বয় সভার অনলাইন বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। সম্মানিত সচিবরা যে সমস্ত জেলায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তারা সেখানে ওই সমস্ত জেলার যারা মন্ত্রী আছেন, যারা এমপি আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধি আছেন, তাদের সাথে আলোচনা করেই তারা সমন্বয়টা করছেন। সুতরাং এখানে কাউকে খাটো করা হয়নি। সচিবরাই সরকারি কাজে সবসময় সমন্বয় করেন, এখানেও সমন্বয় করার জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউন দেয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দেশে লকডাউনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত অভাবী মানুষকে ঘরে রাখতে হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধান নীতি স্টে এট হোম এর প্রধান উপাদান হচ্ছে ঘরে থাকা। অভাবী মানুষকে ঘরে রাখতে হলে তাদের ঘরে অবশ্যই খাদ্য পৌঁছে দিতে হবে। দেশব্যাপী চলমান লকডাউনে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছে। ব্যক্তি উদ্যোগেও অনেকে সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা মোকাবেলায় চলমান লকডাউনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রমনা পার্ক এলাকায় ছিন্নমূল 100 পরিবারের হাতে এক সপ্তাহের খাবার তুলে দেন তারা। এর মাঝে যারা আমাদের কর্মহীন হয়েছেন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতি দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করে। অনুষ্ঠানে সবাইকে বাসায় থাকার আহ্বান জানান পুলিশ প্রধান। সারা দেশে যেখানে সম্পন্ন আছেন, সচ্ছল আছেন, সমর্থবান আছেন, দয়া করে এগিয়ে আসেন। সরকারি উদ্যোগের পাশাপাশি যদি আমরা সবাই মিলে হাত লাগাই তাহলে আমরা কিন্তু এই দুর্যোগ সাফল্যজনকভাবে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। রাজারবাগ পুলিশ লাইন্সে দুস্থ প্রায় 2000 মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাক। পুরনো ঢাকার টিকাটুলি এলাকায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। ঈদ উপলক্ষে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানান সংগঠনটির নেতারা। সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন থেকে আরম্ভ করে উপজেলা পৌরসভা থেকে আরম্ভ করে জেলা সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের নেত্রীর নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া রাজধানীর তেজগাঁও, 7 রাস্তা মোড়, খিলগাঁও, শাহজাহানপুর, কাকরাইল ও নয়াপল্টনে খাবার বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা। লকডাউনের শুরু থেকেই সংগঠনটির ত্রাণ তৎপরতা চলছে। এদিকে ব্যক্তি উদ্যোগে মেহমানখানা গড়ে তুলে প্রতিদিন লালমাটিয়া এলাকায় 2 থেকে 2500 অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন কয়েক তরুণ তরুণী। বাসা থেকে 100-200 প্যাকেট নিয়ে যেতাম, বাচ্চাদের জন্য খাবার নিতাম। এভাবে কিভাবে 500, 1000, 2000, এখন 3000-এর উপরে মানুষ। করোনা মহামারীর এই দুর্দিনে অসহায় মানুষের সহায়তায় সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সবার। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গেল বছরের চেয়ে এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখা জানায়, চলতি বছরের শুরু থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় ৬০১ জন। আর জ্বর হলে পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ডেঙ্গু রোধে মশক নিধন অভিযানে কঠোরতার কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মফিউর রহমানের রিপোর্ট। চলতি বর্ষায় আবারও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি ৩৬ জন। আর সব মিলিয়ে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ১৫১ জন। এর মধ্যে ঢাকার রোগী ১৪৯ জন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা নাসরিন। তার এ মৃত্যুর তথ্য এখনও সরকারি নথিভুক্ত হয়নি। এডিস মশার কারণে যে ডেঙ্গুটি হচ্ছে সেটিরও কিন্তু সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে যেন একটু বেড়ে গেছে। এই পর্যন্ত সরকারিভাবে আমাদের কাছে মৃত্যুর কোনো রিপোর্ট এখনো আমাদের কাছে আসেনি। হাসপাতালে জ্বর নিয়ে যারা হচ্ছেন সেগুলোকে আমরা রুটিনলি রিভিউ করি। ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী আসার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বহির্বিভাগে ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো নিয়ে বেশ রোগী আসছেন। গতকাল আমাদের প্রায় বেশ কিছু রোগী আসছেন। এরই মধ্যে ৪৪টি মাতৃসদন কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া হয়েছে বলেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪টা স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর কিট বিনা পয়সায় দেওয়া হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমে গিয়ে আপনারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন। কারো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী। যে জায়গায় একবার লার্ভা পাওয়ার পরে যদি ওই একই জায়গায় যদি আবার এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং তারা যদি সচেতন না হয়, তাহলে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। আমরা জরিমানার পরিমাণ শুধু বৃদ্ধি করব না, আমরা প্রয়োজনে অন্যান্য আইনানুগ ব্যবস্থা আমরা নিব। ২ সিটিতে মশা নিধন কর্মীরা নিয়মিত ওষুধ ছিটাচ্ছেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান ২০২১ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। ঢাকা সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান। মুজিব বর্ষে বৃক্ষরোপণ সোনার বাংলার স্বপ্ন বপন প্রতিপাদ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে সেনাবাহিনী পক্ষ থেকে। ১৫ আগস্ট পর্যন্ত চলা এ কর্মসূচিতে লাগানো হবে প্রায় ২ লাখ গাছ। সংবাদ এবার বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রেসিডেন্ট খুন হবার পর হাইতিতে জরুরি অবস্থা, সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। দেখছেন রাত ১১টার ২১ সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় আগুনের ঘটনায় ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কারখানায় ৬তলা ভবনে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এক পর্যায়ে মিনা আক্তার ও স্বপ্না রানী নামে ২ নারী শ্রমিক ভবন থেকে লাফিয়ে পড়েন। তাদের স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ফতুল্লা বিসিক শিল্প এলাকায় হোপ টেক্স নামে একটি কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সহায়তায় তা নিয়ন্ত্রণে আসে। রাজশাহীতে অর্থের বিনিময়ে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে জালিয়াত চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হেতেম খাঁ কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন জালিয়াত চক্রের মূল হোতা তারেক আহসান, তার ২ সহযোগী রফিকুল ইসলাম ও তার স্ত্রী মামসুন নাখার শিখা। ৩,০০০ থেকে ১৫,০০০ টাকার বিনিময়ে বিভিন্ন চাকরিজীবী ও বিদেশগামীদের কাছে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট তৈরি করে বিক্রি করত তারা। এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। কর্মক্ষেত্রে পুরুষের সমান নারীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।
বৃহস্পতিবার নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম লালসবুজ.com-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। এই প্ল্যাটফর্মে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যই কেনাবেচা হবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা জানান, কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সহ আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করছে সরকার। পুরুষের কর্মসংস্থানে 50-50 উন্নীত করার তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন এবং সেই অনুসারেই মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম 6 মাসে বেশিরভাগ ব্যাংকেরই উচ্চ পরিচালন মুনাফা হয়েছে। গতিশীল বৈদেশিক বাণিজ্য, উচ্চ রেমিটেন্স প্রবাহ, সরকারের দেয়া সুদ ভর্তুকি, আমানতের সুদ কমে যাওয়া সহ আরও কিছু কারণে ব্যাংকের মুনাফা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি থাকলে বছর শেষেও বেশিরভাগ ব্যাংকের মুনাফা বাড়বে বলে প্রত্যাশা তাদের। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। করোনা মোকাবেলায় নানা বিধিনিষেধের মধ্যে চলছে দেশ, কিন্তু খোলা শিল্প কারখানা। গত 30 জুন শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে 15%। পাশাপাশি দেশে এসেছে রেকর্ড 24.77 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। এসব লেনদেনে কমিশন পেয়েছে ব্যাংকগুলো। পাশাপাশি আমানতে সুদের হার 2 থেকে 3% নেমে যাওয়ায় কমেছে তহবিল ব্যবস্থাপনা খরচ। এমন বাস্তবতায় বছরের প্রথম 6 মাসে ইসলামী ব্যাংক 1020 কোটি, ডাচ বাংলা 504 কোটি, পূবালী ব্যাংক 503 কোটি, ব্যাংক এশিয়া 484 কোটি, সাউথ ইস্ট ব্যাংক 472 কোটি, ইস্টার্ন ব্যাংক 450 কোটি, মার্কেন্টাইল ব্যাংক 358 কোটি, এক্সিম ব্যাংক 340 কোটি, আইএফআইসি ব্যাংক 321 কোটি এবং আল আরাফা ইসলামী ব্যাংক 310 কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। অন্যান্য ব্যাংকের মুনাফার চিত্র প্রায় একই। যে রেটে ডিপোজিট রেটটা পড়ে সেই রেটে কিন্তু লেন্ডিং রেট পড়ে নাই। আমাদের স্প্রেড বোধহয় 2.94 ছিল একই সময় গত বছরে, এটা এখন হয়ে গেছে প্রায় 3.22। কিছু ব্যাংক আবার ট্রেজারি অ্যাক্টিভিটি থেকে অনেক পয়সা দে হ্যাভ কুড মেক। অ্যাট দ্য সেম টাইম কিছু ট্রেডিং অ্যাক্টিভিটিস বেড়েছে, আপনার অলরেডি কিন্তু আমাদের ওই যে ট্রেড গ্যাপ বেড়ে গেছে। পুঁজিবাজার থেকে ডিভিডেন্ড ভালোই পেয়েছে ব্যাংকগুলো। আর সবচেয়ে বড় যেটা হলো ব্যাংক, প্রতিটা ব্যাংকে যেটা ইনভেস্ট করেছিল পুঁজিবাজারে, কোনো ব্যাংকের বেশ বড় ইনভেস্টমেন্ট আছে, তার এগেইনস্টে গত বছর অনেক টাকা প্রভিশন রাখতে হয়েছিল। দাম বেড়ে যাওয়ার ফলে প্রভিশন যেটা রাখা ছিল এটা ব্যাংকগুলো প্রভিশনটা বের হয়ে আসাতে এটা কিন্তু প্রফিটে চলে আসছে। কিন্তু করোনা সংকট কেটে গেলে ঋণ শ্রেণীকরণে আগের নীতিতে ফিরতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে সঞ্চিতি রাখতে হবে ব্যাংকগুলোকে। পাশাপাশি অন্যান্য খরচ ও কর পরিশোধের পর বছর শেষে জানা যাবে ব্যাংকের প্রকৃত মুনাফার চিত্র। গত মার্চে ব্যাংকগুলোর স্বাস্থ্য একটু ভালো আছে, ফিনান্সিয়াল স্বাস্থ্যটা, জুনে হয়তো আর একটু ভালো হবে। আর প্রতিটা ব্যাংকই তো গভর্নমেন্টের পলিসিগত সাপোর্ট যেমন পেয়েছে। অপারেটিং প্রফিট কিন্তু একটা ব্যাংকের মেইন করা যায় না, মূল নির্ণায়ক নয়। এখানে কিন্তু আপনার ট্যাক্স আছে, আপনার প্রভিশন আছে, সো ওই সব কিছু মিলে আলটিমেটলি যে ইনকামটা অ্যাভেলেবল হয় সেটা কিন্তু অনেক কম হয়। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনায় পাওয়া সুদ ভর্তুকি আর করোনা মহামারীতে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যয়বহুল অনুষ্ঠান কমে যাওয়ার কারণেও পরিচালন মুনাফা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনে আরও 199 মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আগামী জুনের মধ্যে আসছে জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা, 21-কে স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে অক্সিজেন সরবরাহ, শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক। বাংলাদেশের চেয়ে 354 রানে পিছিয়ে জিম্বাবুয়ে, অপরাজিত সেঞ্চুরি মাহমুদুল্লাহ, তাসকিনের ক্যারিয়ার সেরা স্কোর। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।